গল্প অপূর্ণতা প্রাপ্তি। লেখায় শিরিন পিয়াদা। এত কালো মেয়েটাকে কে বিয়ে করবে তা নিয়ে বেশ চিন্তায় ভুগছেন প্রাপ্তির বাবা মা। ছোট থেকেই মেয়েটা তার বাবার মতো কালো হয়েছে। চেহারা, মুখভঙ্গি লাজুক ও মায়াবী, বেশ লম্বাও হবে না, এই 5 ফুট। সহজে বেশি কথাও বলে না সে। বেশ একটা পড়াশোনাও করেনি, তবে আরবি কুরআন তেলাওয়াত, দোয়া দরুদ খুব ভালো পারে। বাংলা ইংরেজি লেখাপড়া নাকি তার মাথায় ঢোকে না। প্রাপ্তি যে শ্যামল কালো তা নিয়ে বেশ কথা শুনতে হয় প্রাপ্তির মা নুরেফা আক্তারকে। অনেকেই তো বলে, এই মেয়েটাকে বিয়ে দেবে কি করে? ভালো মতো পড়াশোনাও তো করেনি বাংলায়। রূপ নয়, গুণ তো থাকতে হবে একটা না একটা, তা তো কিছুই নেই। শোন, মেয়েকে বিদেশি ক্রিম ব্যবহার করতে বলো, ফর্সা হয়ে যাবে। আরও অনেক কথা বলে যা প্রাপ্তির মা নুরেফা আক্তার মুখ বন্ধ করে শোনেন। কিন্তু কারো মুখের ওপর কিছু বলেন না। মুখে মুখে তর্কে জড়ান না কখনোই তিনি। শুধু একটা কথাই মনে মনে পোষেন, আর কিছু জানুক আর না জানুক, কোরআন তো পড়তে ভালো জানে। আমার মেয়েটাকে আল্লাহ ভালোবাসলেই হবে। তবুও মাঝে মাঝে অনেকের কিছু কথা শুনে খুব খারাপ লাগে। তবে নুরেফা আক্তার চুপ থাকলেও প্রাপ্তির দাদি রুকায়া বেগম খুব করে মানুষকে কথা শোনান। কেউ কিছু বললে সে গর্জে বলে, আমার নাতনি আমার বাটার মতো আইছে, মাইনষের মতো তো আর হয় নাই। এমন কথা কেউ কয়বা না বইলা দিলাম। রুকায়া বেগমের 2 ছেলে। বড় ছেলে মিয়াজ উদ্দিন ও ছোট ছেলে জাফর উদ্দিন। বড় ছেলে মিয়াজ উদ্দিনের 2 মেয়ে, প্রাপ্তি ও পিউ। ছোট জাফর উদ্দিনের 1 ছেলে, 1 মেয়ে। ছেলে আশফাক ইমাদ উদ্দিন, মেয়ে আসিফা। রুকায়া বেগমের ছোট ছেলে শিক্ষিত হওয়ায় শহরে চাকরি করে, শহরেই থাকে তার বউ বাচ্চা নিয়ে। রুকায়া বেগমকে সাথে নেওয়ার জন্য বারবার বলার পরেও তিনি যেতে চাননি। তিনি ছোট ছেলে জাফরকে বলেছে, শহরের আবহাওয়া আমার সইব না, তাই এইখানেই থাকুন। বড় ছেলের সাথে গ্রামে। বড় ছেলেকে এটাও বলে, শোন মিয়াজ, আমি মইরা যাওয়ার পর এইখানে তোর বাপের পাঁজরে মাটি দিবি। বড় ছেলে সবজির ব্যবসায়ী, টেনে টুনে দিব্যি সংসার চলে। 2 মেয়েকে কোনো কিছুর কমতি রাখে না। তবে বড় মেয়ে প্রাপ্তি বলে যে তার নাকি পড়াশোনা মাথায় ঢোকে না, তাই এসব নিয়ে যেন কথা না বলে। তবে প্রতিদিন সকালে মাদ্রাসায় যেতে বলতে হয় না তাকে। সে বলে, আরবি ভাষার প্রতি তার নাকি আলাদা একটা টান আছে। শীতের শক্ত বাতাসে প্রাপ্তির ঘুম ভেঙে যায়। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে বাইরে আসলো সে। পাশে প্রাপ্তির দাদি রুকায়া বেগম বলল, কালো ছেমরি, এদিক আইরে, আমারে 2টা পান সাজাইয়া দেখ খামু। দাদির কথায় মুচকি হেসে পান পাতা সাজিয়ে দিল সে। প্রাপ্তির ছোট বোন পিউ দৌড়ে এসে বলল, জি জি, দেখো আমার কুছায় কি। প্রাপ্তি মাথা হেলিয়ে দেখল আর বলল, বড়ই কুড়তে গেছিস? তোকে না কতবার বলেছি এসব করবি না। এসব করা ঠিক না, না বলে মানুষের গাছ থেকে বড়ই পেড়ে আনা। আর করবি না পিউ। পিউ মুখ গুমরা করে বলল, গাছের নিচে পড়েছিল জিজি। পড়ে থাকা কোনো কিছুই আনা যাবে না। প্রাপ্তি বলল, না, আনা যাবে না। উইটা খুঁজে যার জিনিস তাকে ফেরত দিতে হবে। 10 বছরের পিউ প্রাপ্তিকে ছোট থেকেই বোন বা আপু না বলে জিজি বলে ডাকে। এই ডাক নিয়ে বাড়ির সবাই তাকে নিয়ে মজা মস্করা করে প্রচুর।
বাচ্চা মেয়েটা হয়েছে নুরেফা আক্তারের মতো উজ্জ্বল ফর্সা, চোখ ফেরানো মুশকিল। দাদি রুকায়া ধমকের সুরে বলল, এই ছেমরি, আবার গাছে উঠলি নাকি? হেঁটুতে রক্ত আইল কই থেইকা? পিউ ভয় বলল, ওহ দাদি, দৌড়ে আসতে গিয়ে পড়ে গেছিলাম। প্রাপ্তি হাঁটু ভালো করে দেখে বলল, পড়ে গেছিলি? হিজাবও ছিঁড়ে গেছে দেখি। নানার মাইয়া আস্ত রাখবে না তোকে। জলদি গিয়ে হিজাব খুলে আয়। পিউ দৌড়ে ঘরে চলে গেল। রুকায়া বেগম গালে পান দিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, নুরেফা, মিয়াজকে বলো কাল গরুর গোশত আনতে। শুধু পোলাও তার পরিবার আইব। ঘর থেকে পিউ বলল, আশফাক ইমাদ ভাইও আসবে? রুকায়া বেগম বলল, হো, আইব। বিরক্ত করবি না। শহর থেকে রুকাইয়া বেগমের ছোট ছেলে আর তার নাতি নাতনিরা আসবে দেখে বড় ছেলে মিয়াজ উদ্দিনকে বলছেন বড় রুই মাছ আর গরুর গোশত আনতে। সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত নুরেফা আক্তার আর তার মেয়ে প্রাপ্তি। প্রাপ্তি মা নুরেফা আক্তারকে ছোট ছোট কাজে সাহায্য করছে আর বলছে, আম্মা, সকালে ছামিয়া বুবু আসছিল। শুনলাম তাদের ওখানে আজকে বিকেলে তালিম হবে। আমি আর পিউ যাব। নুরেফা আক্তারের মন সকাল থেকেই গম্ভীর হয়ে আছে, ঠিকমতো কথা বলছেন না। নুরেফা আক্তার বেশি রাগ করলে বা খারাপ লাগলে চুপচাপ হয়ে থাকেন। রান্নাঘরে অনেক কথা বলেছে প্রাপ্তি, কিন্তু কোনো জবাব দেয়নি প্রাপ্তির মা নুরেফা আক্তার। প্রাপ্তি মাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে আম্মা, চুপ হয়ে গেছো তুমি? ঠিক তখনই নুরেফা আক্তার বললেন, তোর চাচা আর চাচি আসবে আজকে বিকেলে, কোথাও যাবি না তুই? শুনলাম বিয়ের দাওয়াত দিতে আসবে। তোর ছোট ফুপু আসিফা, তার বিয়ে পাকা হয়ে গেল। কিন্তু তোর বিয়েটা দিতে পারছি না আমরা। এর থেকে কষ্টের আর কি হতে পারে? প্রাপ্তি তখন কণ্ঠ ধীর করে বলল, আচ্ছা আম্মা, আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি, তাই না? নুরেফা আক্তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সন্তান কখনো মা বাবার কাছে বোঝা হয় না। সন্তান হলো দায়িত্ব। এসব কথা আর কখনো বলবি না প্রাপ্তি। প্রাপ্তি তখন আবার বলল, তাহলে তুমি আর মন খারাপ করে থেকো না। ঠিক আছে, আল্লাহ আমার জন্য হয়তো ভালো কিছু রেখেছেন। ধানক্ষেতের মাঝ দিয়ে 5 জন মানুষ আসছে, হাতে তাদের জুতা, পায়ে এঁটেল কাদামাটি লেগে আছে। এলাকার কিছু লোক বলছে, জাফর ভাই, কতদিন পর। কেমন আছেন? মেয়ে তো বড় হয়ে গেছে। পাশে এটা আপনার ছেলে? মাশা আল্লাহ, মাশা আল্লাহ, অনেক বড় হয়েছে। সেই ছোট্ট থাকতে দেখছিলাম। কি কারণে আসলেন ভাই? একজনের এক এক প্রশ্ন। পুরো রাস্তায় উত্তর দিতে দিতে আসছেন তারা। আশফাক ইমাদের পাশে দাঁড়িয়ে আছে তার বন্ধু নুরান ইমতিয়াজ, ইউনিভার্সিটিতে তারা একসাথে পড়াশোনা করে। জাফর উদ্দিনের মেয়ে আসিফার বিয়ের দাওয়াত দিতে নিজ বাড়িতে গিয়ে বড় ভাই মিয়াজ উদ্দিনের কাছে আসা। নুরান ইমতিয়াজ আশফাকের বন্ধু। সে আসার সময় খুব জেদ করেছিল যে সে গ্রামে যাবে, গ্রাম ঘুরে দেখবে। সে কখনো গ্রামে আসেনি, গ্রামের পরিবেশ কেমন হয় তা সে জানে না। জাফর উদ্দিনের পাশে থেকে রাজিয়া আক্তার বললেন, নুরান, আমাদের এলাকা তোমার কেমন লাগছে? নুরান হাঁটতে হাঁটতে বলল, খুব সুন্দর আন্টি। তবে একটা অদ্ভুত গন্ধ আসছে কোথাও থেকে, জানি না এটা কিসের গন্ধ। নুরানের পাশে থেকে আসিফা মুচকি হেসে বলল, আরে ভাইয়া,
ওটা গোবরের গন্ধ। নুরান তখন নাকে হাত দিয়ে বলল, ইয়াক, ছি। তবুও সুন্দর আন্টি, সত্যি। সবাই তার কথায় হাসতে শুরু করল। হাই হাই, ফালাইয়া দিলি ছেমরি। তুই আর ভালা হবি না। পিউয়ের হাত থেকে পড়ে আচারের বয়াম ভেঙে গেছে। রুকাইয়া বেগমের ঘরে ঢুকে লুকিয়ে আচার খাওয়া, পাশের বাড়িতে টিভি দেখতে যাওয়া, মানুষের গাছে উঠে ফল নামানো, এসবের জন্য প্রায়ই মা নুরেফা আক্তারের হাতে মার খায় সে। তবুও লোভ সামলাতে পারে না। তার প্রিয় চলচ্চিত্র অভিনেতা ফিলিপ চৌধুরী, যার ছবি সে নিজের ঘরের কোনায় পোস্টার করে রেখে দিয়েছে। অনেকবার প্রাপ্তি তা ছিঁড়ে ফেলে দেওয়ায় না খেয়ে কান্নাও করেছে সে। সকাল নামাজ পড়তে বললে, বাড়ির কাজ করতে বললে, নানা রকম অজুহাত দেবে সে। ঘর থেকে চেঁচামেচির আওয়াজ শুনে নুরেফা আক্তার হাতে খুন্তি নিয়ে ঘরে চলে এলেন। এসে দেখলেন, পিউ আচার এর বয়াম ভেঙে ফেলেছে। পিউ মা নুরেফা আক্তারের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমি ইচ্ছা করে এমন করিনি, বিশ্বাস করো সত্যি। আজকে প্রাপ্তি নেই, বাঁচাবে কে আমাকে? ভয় অনিচ্ছা সত্ত্বেও পিউয়ের চোখ থেকে পানি পড়ছে। নুরেফা আক্তার কথা না বাড়িয়ে হাতের খুন্তি দিয়ে ৩-৪ বার একনাগাড়ে মারলেন পিউকে। আর বললেন, বান্দর মাইয়া। মুখ, হাত পা ভেঙে দিব, এত কথা বলার পরেও কানে ঢোকে না তোমার? মাকে খেপাইতে এসেছ? পাশ থেকে রুকাইয়া বেগম চিৎকার করে বলছেন, আরে নুরেফা, থামো কইতাছি, থামো। মাইয়াডারে মাইরা ফেলবা নাকি? ও বউ, কথা কানে যায় না? থামো, মইরা যাইব তো। ছাইরো, ছাইরো ওরে। শাশুড়ির কথায় নুরেফা আক্তার পিউকে ছেড়ে দিলেন। তবে পিউয়ের পিঠে অনেক আঘাত লেগেছে। পিঠের পিছনে লালচে হয়ে গেছে পিউর। প্রাপ্তি পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। পিউ অনেকক্ষণ ধরেই কান্না করছে। ওইদিকে রুকায়া বেগম পিউকে মারার পর থেকেই টানা ঝগড়া করে চলছে। বলছে, মিয়াজ আজকে আসুক, বউ তোরে আর এই ঘরে রাখবো না। ডাকাতিয়া বউ আমার লাগবো না। বিড়ালের রাগ শুকনোর, সুটকির উপর ঝাড়স। আজকে আমার ছোট ছেলে আর ছেলের বউ আসবে, দেখে হিংসা। সব বুঝি, সব। মাইয়াডারে মাইরা ফেলতি তো। সকাল থেইক্কা দেখতাছি হাফ ফুলায়া আছস, কি কারণে শুনি? নুরেফা আক্তার শাশুড়ির কথা মুখ বন্ধ করে শুনে চলেছে। অথচ নিজের নাতি দোষ করলে যে রুকায়া বেগম নানা ধরনের কথা শোনায়, তাতে কিছু হয় না। কিন্তু যদি নুরেফা আক্তার মা হয়ে মেয়েকে শাসন করে, এটা মস্ত বড় ভুল হয়ে যায়। তখনই নিজের ছেলেকে ছেলের বউয়ের নামে করা নালিশ জমায়। সব শাশুড়ি কি এমন হয়? প্রাপ্তি অনেকক্ষণ পর বলল, আহ দাদি, এইবার থামো তো। অনেক হয়েছে। রুকায়া বেগম তারপর বলল, অনেক দিন পর আমার বাড়িতে ছুডু পোলা আইব, দেখে কিছু কইতে পারতাছি না। নয়তো তোর খবর আছিল নুরেফা। পিউ প্রাপ্তির কাছ থেকে উঠে বাইরে চলে যায়। প্রাপ্তি হতাশার শ্বাস ফেলে মাথা নিচু করে নিজের ঘরে ঢুকে। নুরেফা আক্তার যে মেয়েকে মারল, আর তার শাশুড়ি তখন থেকে এতগুলো কথা শোনালো, তা নিয়ে কোনো কথার উত্তর দেয়নি সে। চুপচাপ রান্নাঘরে গিয়ে আপনা-মনে কাজ করে চলেছে, কোনো কথা ছাড়াই। রুকায়া বেগম গালের মধ্যে পানপাতা পুড়ে চাবাতে চাবাতে বারান্দায় বসে খেজুরের পার্টি বুনন করতে লাগল। প্রাপ্তির ঘর থেকে জানালা দিয়ে বাইরের দরজা দেখা যায় উপরে থেকে। প্রাপ্তি জানালা দিয়ে চোখ নামিয়ে পিউকে দেখল। পিউ 2 হাত চোখে দিয়ে দরজার কোণে চুপচাপ বসে আছে। প্রাপ্তি পিউর দিক থেকে চোখ সরিয়ে বাইরে তাকিয়ে দেখল,
2 জন মহিলা আর 3 জন পুরুষ আসছে তাদের বাড়িতে। জানালা দিয়ে ভালো করে দেখা যায় না ঠিক মতো। তা দেখে প্রাপ্তি নিচে নেমে বাইরে দিকে চলে গেল। একটু পর বাইরে দরজায় পিউর গলা শোনা গেল। পিউ চিৎকার দিয়ে বলল, আরে আশিফা আপু আসছে দাদি, দেখে যাও। সাথে আশফাক ভাইও। প্রাপ্তি ভালো করে নিজের পরনের কাপড় ঠিক করল, মাথার হিজাব গুছিয়ে বাইরে আসলো, সাথে দাদি রুকায়া বেগমও। দেখল আশিফা, আশফাক আর জাফর উদ্দিনের ছোট বউ রাজিয়া আক্তার। রুকায়া বেগম রাজিয়া আক্তারকে বলল, রাজিয়া, এই পাশের ছেলেটাকে? রাজিয়া হেসে বলল, ও হচ্ছে আশফাকের ইউনিভার্সিটি ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করে। আমাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছে। ছেলেটা ভীষণ ভালো। রুকায়া বেগম নুরানের দিকে আরেকবার চোখে তাকিয়ে দেখল। নুরান উচ্চতায় 6 ফুট লম্বা সুদর্শন যুবক, নাক উঁচু, ভ্রু ঘন, ওই যে কিছু ব্রয়লার মুরগি থাকে না, ঠিক তেমন ফর্সা। বিদেশি বিদেশি ভাব, তবে সে দেশিই আছে। তবে মাথার চুলগুলো উস্কো খুস্কো, যেন হাজারো জট পাখি আছে, পাখির বাসাও বলা যায়। নুরান বাড়ির কর্ত্রী রুকায়া বেগমকে সালাম করল। রুকায়া বেগম সালামের উত্তর দিল। পাশে যখন প্রাপ্তিকে দেখে, তখনই যেন তার চোখ জোড়া থমকে যায়। বুকের ভিতর এক অদ্ভুত শব্দ হতে থাকে, এক অদ্ভুত অনুভূতি, যা আগে তার কোনোদিন হয়নি। নুরান প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম। প্রাপ্তি মাথার হিজাব একটু টেনে নিল, কথা না বলেই ভিতরে চলে গেল। নুরান অবাক হয়ে বলল, অ্যাটিটিউড গুড। মেয়ে মানুষের অ্যাটিটিউড না থাকলে তাকে মেয়ে বলে না। সমস্যা নাই, কোনো এক সময় কথা বলেই ফেলব। একটু পর সবাই বাড়ির ভিতরে প্রবেশ করল। পিউ, এই পিউ, এদিকে আয়। প্রাপ্তি নিজের ঘর থেকে পিউকে ডাকল। পিউ এক দৌড়ে উপরে ঘরে চলে আসলো আর বলল, কি হয়েছে জিজি? প্রাপ্তি খাটের পাশে বসে বলল, তুই এখনো টিভি দেখতে যাস, আম্মা জানে? পিউ ঢোক গিলে ফেলে বলল, আপু আর যাব না সত্যি। কিন্তু তুই জানলি কি করে? ঠিক তখনই প্রাপ্তি বলল, পর্দা থেকে ফিলিপ চৌধুরীর ছবি সরা। মা জানে না, নইলে তোর খবর ছিল। মা দেখেনি, তোর কপাল খুব ভালো। নইলে আবার লাল পিঠ নীল হয়ে যেত। এতটুকু মেয়ে তুই সিনেমা দেখতে যাস? হ্যাঁ, কি পাও এসবের মধ্যে? প্রিয় পর্দার আড়াল থেকে তার প্রিয় অভিনেতা ফিলিপ চৌধুরীর ছবি ছিঁড়ে নিয়ে খাটের গদির ভিতরে লুকিয়ে রেখে বলল, তোমার মতো বয়স্ক দাদি এসব বুঝবে না। ফিলিপ চৌধুরীর আর আশফাক ভাই প্রায় একরকম দেখতে। মাশাআল্লাহ, বড় হয়ে আশফাক ভাইকে বিয়ে করব, জি দেখে নিও তুমি। আস্তাগফিরুল্লাহ। ছি। 10 বছরের মেয়ে এখনই বিয়ের স্বপ্ন দেখিস? মেরে তোর পিঠের ছাল তুলব আমি। কেমন করে ছোট মুখ দিয়ে বলিস আশফাক ভাইকে বিয়ে করব? কেন জিজি, বিয়ে করা কি গুনাহ? সিনেমার নায়ক নায়িকার মতো প্রেম তো আর করব না। আর আশফাক ভাইকে কিন্তু আমার অনেক ভালো লাগে। ভালো লাগা আর ভালোবাসা এক না, ছাগল মেয়ে। তবুও আমি তো আর ছোট থাকব না, বড় তো হবি। তখনই বিয়ে করব আশফাক ভাইকে। প্রেম হবে, ভালোবাসা হবে, আর কত কি। এইবার প্রাপ্তি নিজেকে আর সামলাতে পারল না। এই বিয়াদব। প্রেম কি রে, প্রেম কি? আজকে তোর খবর আছে। অতটুকুনি মেয়ে আর এত বড় বড় কথা। বলেই প্রাপ্তি পিউর পিছনে ছুটল।
পিউ আবার দৌড়ে বাইরে দিকে চলল। তখনই পিউ আর প্রাপ্তির মাঝে নুরান নামের সেই ছেলেটি এসে হাজির হয় আর বলে, এই যে শুনুন, আমার ঘরটা কোন দিকে বলতে পারবেন? নুরানকে দেখে প্রাপ্তির কথা বলা বন্ধ হয়ে যায়, কিছুই বলতে পারে না সে। তার চোখজোড়া পায়ের তলায় চলে গেছে। একটু পেছনে থেকে পিউ বলে উঠল, আপার ঘর আর আশফাক ভাইয়ের ঘরটা ছাদের উপরে। আমাদের বাড়িতে মোট 3টা ঘর, যার মধ্যে একটাতে দাদি থাকেন, 2 নাম্বার ঘরে আম্মা আর আব্বু থাকেন, আর 3 নাম্বারে আমি আর জিজি। এখন আমাদের ঘর ছেড়ে দাদির কাছে যেতে হবে। আমাদের ঘরে তো চাচা আর চাচি থাকবে, তাই বুঝতে পারছেন? নুরান বলল, জিগিটা কে? পিউ নাকে হাতের তেলু দিয়ে ডলা দিয়ে বলল, ওই তো, তোমার সামনে দাঁড়িয়ে আছে। নুরান তখন বলল, এই যে, আপনার নাম সত্যি জিজি? অনেক অদ্ভুত নাম না? এমন কারো নাম হয় নাকি? পাশ থেকে পিউ ফের উচ্চারণ করল, আরে, জিজি হবে কেন? প্রাপ্তি তার নাম। প্রাপ্তি প্রিয়সী। ও আচ্ছা, তুমি তাকে এমন করে ডাকো কেন? পিউ ক্ষীণ গলায় বলল, কারণ সে আমার বোন, আর মাঝে মধ্যে জিনের মতো কারিশমা দেখায়, তাই ছোট করে জিজি বলি আমি তাকে। নুরান তার উত্তরে বলল, তা ঠিক। 100 শুরুতেই আমার দিলের মধ্যে এমন জিন আসর করছে, তা বলে বুঝাতে পারবো না। তবে কারিশমা দেখার অপেক্ষায় আছি শুধু। পিউ বলল, এগুলার কথার মানে কি? আর আপনার নাম কি? ব্রয়লার মুরগি? নুরান হকচকিয়ে গিয়ে বলল, এর মানে কি আমি ব্রয়লার মুরগি? পিউ বলল, এই দেশের মনে হয় না, তাই বলছি। দুধে আলতা গড়ন আপনার। মেয়ে মানুষ হলে শুধু হাত দেখে 100 পুরুষ পিছে পড়ে যেত আপনার। পিউ আর নুরানের কথার মধ্যে কোনো কিছু না বলেই বেরিয়ে গেল প্রাপ্তি। পিউকে নুরান বলল, আমার নাম নুরান মেহমেদ, কোন ব্রয়লার মুরগি নয়, বোঝলে বাচ্চা। বাচ্চা একটা মেয়ে, আর মুখে পাকা পাকা কথা। দুপুরে খাবার সময়ে মেঝেতে বুনুন পার্টি ফেলে সবাই খাবার খাচ্ছেন লাইন ধরে। রুকায়া বেগম 2 লোকমা ভাত মুখে নিয়ে আধো খেয়ে বলল, বড় বউ, জাফরের থালায় আর 2 পিস গোস্ত দাও দেহি। সাথে আশফাকেরও, কতদিন খাইতে দেহি না পোলা ডারে। দাও দাও, বেশি করে। জাফর উদ্দিন বলল, আর না মা, থাক থাক, আর খাবো না। এসব খাবার শহরে অনেক খাই। তুমি খাও তো। পাশ থেকে বড় ভাই মিয়াজ উদ্দিন বলল, আরে, খা খা। ওই সব শহরের খাবারে ফরমালিন যুক্ত থাকে। আমাদের গ্রামে তো সব টাটকা পাওয়া যায় রে পাগলা। নুরেফা আক্তার জাফর উদ্দিনের থালায় আরেক পিস মাছ তুলে দিল আর বলল, খেয়ে নাও ভাই, শরম করছো কেন? জাফর উদ্দিন হালকা হেসে উত্তর দিল, আরে তা নয় ভাবি, কি যে বলেন। নুরান আর আশফাক সেই খাওয়ার পর থেকেই ফুসুর ফুসুর শুরু করেছে। একটু পর লাফ দিয়ে উঠল নুরান। পাশ থেকে রুকায়া বেগম ধরফরিয়ে চিল্লিয়ে বলল, আল্লাহ গো আল্লাহ! এই ছেমোরা, তোর কি হয়েছে? লাফ দিয়ে উঠলি কেন খাবার থুইয়া? পাছায় কি তেলাপোকা কামড় ধরছে? নুরান কাছুমাছু হয়ে বলল, আরে না দাদি, খাওয়া হয়ে গেছে। নিচে বসে খাই নাই কোনো দিন, তাই এমন করে উঠছি। ভয় পাইছেন নাকি? রুকায়া বেগম বিরক্ত হয়ে বলল, না, সইরে যা। ভয় ধরাইয়া দিছলি। ধম যাই যাই আল্লাহ।
নুরান প্লেট নিয়ে বাড়ির বাইরে চলে যায়। তখন আসিফা বলে, আরে নুরান ভাই, কয় যাও? নুরান বলে, হাত ধুতে। আসিফা আর পিউ খিলখিল করে হেসে বলে, রান্নাঘরে পানি আছে। আর তুমি যেখানে যাও ওইখানে গরুর হাগু আছে। নুরান ভিতরে দারুণ দারুণ সব রাগনি শ্বাসে আটকে রেখে মনে মনে বলছে, এখানে সাথে করে নিয়ে এসে সবাই আমাকে জোকার বানাইছে, কি আজব। তবে আমারও সময় আসবে হু। রাজিয়া আক্তার প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে বলল, কত বড় হয়ে গেছো তুমি, তবে আমার কাছে সেই ছোট্ট মেয়েটাই রয়ে গেল। চোখ ভরা পানি নিয়ে দৌড়ে এসে বলতে, ছোটাম্মা, আমার এই মন, সুজন, প্রিয়া রাস্তায় ধরে মারছে, কালি কালি কয়েছে। ভাবতেই অবাক লাগে, সেই মেয়েটা আজ কত বড় হয়ে গেছে। ছোট ছোট শব্দ করে বলতে, একটু পানি দাও, খাবো, চকেট দাও। বাড়ির বড় মেয়ে, আদুরেটা। সময় কত তাড়াতাড়ি বদলে। প্রাপ্তি ছোটবেলার কিছু স্মৃতি মনে করে হালকা করে হেসে দিল আর বলল, তুমি তো আর সেই আগের ছোটাম্মা নেই, ছোটব্বাও আর সেই আগের মতো নেই। শহর যে সব ছিনিয়ে নিয়েছে আমাদের থেকে, সেই সব শৈশব আর নেই। বয়সের সাথে সাথে সব যেন মিলিয়ে গেছে। রাজিয়া আক্তার পাশ থেকে ভাতের বাটি হাতে নিয়ে বলল, ঠিক বলছ, মানুষকে কখন, কোন সময়ে, কোথায় পৌঁছে দেই, বলা মুশকিল। খুব মেহনত করে তোমার ছোটব্বা শহরে চাকরি পেয়েছেন, আর আমি শান্তি আর সুখ পেয়েছি। তবে আফসোস হয় তোমার মায়ের জন্য, সে এখনো পর্যন্ত সেই সুখ আর শান্তি দেখতে পারল না। এমন সময় গেছে, মানুষের কথা শুনে পেট ভারতে হয়েছে আমাদের। তুমি বুঝবে না। সংসার জীবনে পা রাখো, সেদিন বুঝবে, নারীর জীবন কতটা জ্বলন্ত উদাহরণ। যাই হোক মা, আমি খাবারের বাটিটা দিয়ে আসি, নয়তো তোমার দাদি চেঁচামেচি শুরু করবেন। রাজিয়া আক্তার ও জাফর উদ্দিন সেই জোয়ানকালে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। বাড়িতে যদি কেউ বেশি শিক্ষিত হয়ে থাকে, সে হলো জাফর উদ্দিন। তবে তাদের পরিবারকে না বলেই বিয়ে করাটাকে এখনো পর্যন্ত মানতে পারে না রুকায়া বেগম। এখনো মাঝে মাঝে অনেক চেটাং চেটাং কথা শোনায়। তা শুধু রাজিয়া আক্তারকে নয়, বড় বউ নুরেফা আক্তারকেও কম কথা শোনায় না তিনি। রাজিয়া বেগম বাইরে যেতেই নুরান থালা নিয়ে রান্নাঘরে ঢুকে পড়ে। তা দেখে প্রাপ্তি ইতস্তত বোধ করে। নুরান আস্তে আস্তে প্রাপ্তির দিকে যেতে শুরু করে। প্রাপ্তি বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। হঠাৎ করে হাতের খুন্তি নিয়ে নুরানের দিকে দেখিয়ে বলে, এই যে, সরে যান বলছি, কোথায় এগিয়ে আসছেন? নুরান তবুও এগোতে থাকে আর বলল, আপনার পিছনে উইটা দিন প্লিজ। প্রাপ্তি চোখ মুখ কুঁচকে বলল, দূর, হাঁটুন বলছি। হালাল আর হারামের পার্থক্য বুঝতে পারেন না? অসহ্য লোক। পিউ ঠিকই বলছে, আপনি একটা 6 ফুটের ব্রয়লার মুরগি। নুরান এবার মুখ খুলে বলল, আর আপনি জিন, সেটাও ভুল বলেনি। কিন্তু বোঝা যায়, আমি তো আপনার পাশে দাঁড়াইয়া হানবাস নিতে চাইছি। আর আমার ফ্যামিলি থেকে আমাকে ম্যানার্স শিখানো হয়েছে। এতটা নষ্ট ছেলে আমি না যে প্রথম দেখায় কারো গায়ে হাত দিব। নিশ্চিন্ত হয়ে থাকুন। প্রাপ্তি কিছুটা লজ্জা পড়ে গেল, তবুও মাথ নত করল না সে। সেও কম না, সেও বলল, এটা শহর না, যে আগে পিছে মেয়ে মানুষ ঘোরাফেরা করবে। এটা গ্রাম, আর গ্রামের মেয়ের শরীর স্পর্শ করলে সেই হাত দিয়ে আর কোনো মেয়েকে ছুঁতে পারবেন না। ও মাই গড! নিজের বউকেও না? জি না, অবশ্যই পারবেন না। সাবধান। প্রাপ্তি চোখ মুখ গম্ভীর করে সেই রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নুরান হাত ধুতে শুরু করল সেই সময়ই। আশা করব, এইবার অন্তত আসবে ভাই। আসিফার বিয়ে আর মাত্র 1 মাস পর। ছেলেটা ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে ভালোই।
নিজেদের বিজনেস আছে, আসিফাকে ভালোই রাখবে, সবাই আসলে খুব খুশি হব। মা, তুমি কিন্তু আর বাহানা করো না, আসবে কিন্তু। বাড়ির সবাই একসাথে বসে গপসপ করাতে বাস্ত আর সেইখানে গালে পানপাতা ঢুকিয়ে রুকায়া বেগম বলল, বাড়ির বড় মেয়ে, বড় ভাইয়ের মেয়ে প্রাপ্তির এখনো বিয়ে হলো না, আর তুই তোর ওই টুহু পিচ্ছি মাইয়ারে নিকাহ করাবি। দেখ, যা ভালো মনে করিস, আমি তো বাপু হাঁটতে পারুম না, পায়ে আজকাল দরদ করে, খুব ব্যথা আমার। আশফাক পাশ থেকে বলল, ওহ দাদি, চিন্তা করো না তো, আসিফার বিয়েতে তোমাকে কোলের করে উঠিয়ে নিয়ে যাব, গাড়িতে করে। এই নিয়ে এত চিন্তা? তখনই সবাই হেসে দিল তার কথায়। রুকায়া বেগম ঠাট্টা করে বলল, হ, দেখমু দেখমু, কত পারো সেই বুড়ি ডারে উড়াইতে। পরে আবার নাত বউ আইয়ে খামচাখামচি শুরু না করে দেই। আশফাক তখনই বলল, ও দাদি, আমার বিয়ে করতে তো অনেক দেরি আছে। সে তো দিন, তুমি আমার সব বুঝতে পারলে। পিউ উল্টো দিক থেকে বলল, আশফাক ভাই, তোমার বউ তো রেডি আছে, খুঁজতে হবে না। চোখ কি কানা নাকি? তখনই রাজিয়া আক্তার হেসে বলল, হ্যাঁ, ঠিক। আমার ছেলের বউ তো আমার সামনে। তবে ঠিকমতো পড়াশোনা না করলে এমন বউ নেওয়া যাবে না, বুঝলি? বড় হলে তোকে আশফাক ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেব। হুম। পিউ খিলখিল করে হেসে দৌড়ে পালিয়ে গেল। রাত প্রায় 9টার দিকে নুরান ছাদের রেলিংয়ের একদিকে দাঁড়িয়ে সিগারেট হাতে ধরে আকাশের দিকে তাকিয়ে আছে নীরব চোখে। আকাশের 2টা উজ্জ্বল তারার দিকে চেয়ে আছে সে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, জোনাকি পোকার উকিঝুঁকি, আর দূর থেকে শেয়াল, কুকুরের ডাক, শুধু এসবই শোনা যাচ্ছে। বাড়ির নিচে সবাই বসে আড্ডা দিচ্ছেন। মুড়ি, বাদাম ভাজা আর অনেক কিছু সামনে রাখা। শুধু তাদের মধ্যে নেই নুরান ও আশফাক। নুরান থেকে একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে আশফাক। কথাগুলো যেন আকুতি মিনতির মতো, শোনাই যেমন, প্লিজ মিতু, আর হবে না। এই শেষ বললাম তো। অবশ্যই তুমি ভরসা করতে পারো আমাকে। হ্যাঁ বাবা, আমি চলে আসব। আর আমার আর তোমার সম্পর্কের কথা আব্বুকে অবশ্যই বলবো। শুধু একবার আসিফার বিয়েটা হয়ে যাক, আমি চলে আসব। ভরসা করতে পারো না বুঝি আমাকে? একটু পর নুরান আশফাকের কথা শুনে বিরক্ত নিয়ে হাতে থাকা সিগারেটটা নিচে ফেলে সোজা গিয়ে তার হাত থেকে ফোন নিয়ে কল কেটে দেয়। আর বলল, মেয়ে মানুষের পায়ে পড়ে যাবি নাকি? আজব। এইবার থামো। আর কয়দিন আছে, তারপর চলে যাব আমরা। এত চিন্তা করিস না। কি হচ্ছে কি? আশফাক বিরক্ত হয়ে বলল, আহ নুরান, কি করলি? ফোন কল কাটলি কেন? আরো বিপদে ফেলে দিলি আমাকে। বুঝিস তো, আমরা ছেলেরা একবার যদি কারো মুহাব্বতে পড়ে যাই, তার পা ধরতে রাজি হয়ে যাই, বুঝলি? আশফাক ঠোঁট বাঁকিয়ে বলল, তুই তো কারো মুহাব্বতে পড়িসনি। তুই এসব বুঝবি না। ও মাই গড। রিয়েলি? তোর কথা মানতে হবে? তোর মতো মৃদু পাগল ছেলেকে? তার কথাকে? আচ্ছা ওকে, মানলাম। চল, একটা কথা বল। ছেলে হয়ে মেয়ের পায়ে পড়তে যাব কেন? উল্টো তারা আমার পায়ে পড়বে। আশফাক আরো কিছু বলতে যাবে তার আগে কথা বলল নুরান। ওকে থামো বাছো বাছো, এইবার। নুরান কথায় আশফাক বলল, হ্যাঁ বল, কি বলবি শুনি দেখি। পিউ নামে মেয়েটা। ওর বড় বোনের নাম কি যেন? কি? কি? আশফাক বলল, প্রাপ্তি। হ্যাঁ হ্যাঁ, প্রাপ্তি। মেয়েটা কি বোবা? কথা বলতে পারে না? কেমন অদ্ভুত আচরণ করে? আশফাক রাগ সামলে বলল,
ওই মেয়ে যদি কথা বলা শুরু করে তাহলে তোর কথা বলা বন্ধ হয়ে যাবে। ওর কাছ থেকে সাবধান থাকবি। আর ওর মতো মেয়ে তোকে পাত্তা দেবে না, আমি নিশ্চিত। নুরান বাঁকা হাসি দিয়ে বলল, সত্যি? কেন পাত্তা দিবে না? সে কি জান্নাতের হুর নাকি? আশফাক সাথে সাথে বলল, ওই তুই তার রূপ নিয়ে কথা বলছিস কেন? শহরের মেয়েদের মতো জাঁকজমকপূর্ণ না হোক সে, কিন্তু ওর ভিতরে আল্লাহ একটু আধটু হলেও ঈমান রেখেছে। তোর মতো বেকা পথে চলা ছেলেকে ওর মতো মেয়ে নিজের জীবনে কখনো প্রবেশ করাবে না। তুই ছোট থেকেই স্বাধীন জীবনে বড় হয়েছিস। তোর পরিবারে কোন মহিলা নেই, শুধু বাবা আর দাদু, যারা তোকে কখনো মেয়েদের মতো সঠিক আর ভুল মধ্যে তফাৎ বোঝায়নি। তোর মন যা চেয়েছে তাই করেছিস। কথা বলে আশফাক থামল। তারপর ধীরে বলল, সরি দোস্ত, আমার কথার এমন মানে ছিল না। আসলে তুই আমার বড় পাপার মেয়ের বিষয়ে এসব বলছিস দেখে। নুরান কিছু না বলেই নিচে চলে গেল আশফাকের কথা শুনে। আশফাক হতাশার শ্বাস ফেলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পেরেছে নুরানকে সে কোথায় আঘাত করে বসেছে। এদিকে এশার নামাজ পড়তে অনেক দেরি হয়ে গেছে দেখে প্রাপ্তি সবাইকে বসিয়ে রেখে নিজের ঘরে চলে যায় নামাজ পড়তে। সবাই নামাজ পড়া শেষ, শুধু বাকি ছিল সে। তার তো কোনো সময়ই এমন দেরি হয় না, আজ কেন হলো? প্রাপ্তি নিজের ঘরে নামাজ পড়তে চলে গেলে সবাই আবার গল্পগুজব শুরু করে। রাজিয়া আক্তার অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাইছিলেন, কিন্তু যেন বলতে পারছেন না। রুকায়া বেগমও মাঝে মাঝে নিজের স্বামী জাফর উদ্দিনের দিকে তাকাচ্ছেন। একটু পর নুরেফা আক্তার প্লেটে বিস্কুট, কেক নিয়ে ঘরে ঢুকতেই রাজিয়া আক্তার বললেন, ভাবি, একটু দাঁড়াও, আমার কিছু কথা আছে। ভাই আছেন, আম্মাও আছেন। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি কিছু মনে না করো, তাহলে আমি আর আশফাকের আব্বু কিছু বলতে চাই। কৌতূহল নিয়ে নুরেফা আক্তার পাশে বসে বললেন, হ্যাঁ, বলো। শুনি কি বলতে চাও? রাজিয়া আক্তার নিজের মেয়ের দিকে তাকিয়ে বললেন, আশিফা, তুমি রুমে যাও আম্মু, আমাদের কিছু কথা আছে। আশিফা কোনো প্রশ্ন না করেই নিজের ঘরে চলে গেল। রাজিয়া আক্তার এবার রুকায়া বেগমের দিকে তাকিয়ে বললেন, আম্মা, আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না। এতে আমার আফসোস হয়। তবে এখানে আমি মেয়ে হিসেবে কিছু বলতে এসেছি, যদিও ছেলের বউ হিসেবে আমাকে মানেন না, মেয়ে তো দূরের কথা। এখানে আমাকে নিয়ে কিছু বলতে আসিনি। 1 মাস পর আসিফার বিয়ে। এর আগে ছোট করে নিজের ছেলে আশফাক ইমাদের বিয়েটা আমি চাই। তার জন্য প্রাপ্তির হাতটা চাইছি নিজের ছেলের বউ করতে। যদিও আশফাক প্রাপ্তির 1 বছরের বড়, এতে আমার কোনো আপত্তি নেই। শুধু তোমাদের মুখে হ্যাঁ বা না এই শব্দটা শুনতে চাই। 2 ছেলে মেয়েকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি বিদায় নিতে চাই। রুকায়া বেগম অবাক হয়ে প্রশ্ন করলেন, বিদায় নিবি মানে কি? কি কয়তাছোস? পরিষ্কার করে কয়বি? পাশ থেকে জাফর উদ্দিন ধীর স্বরে বলল, মা, তোমার ছোট ছেলের বউ আর বেশি দিন এই দুনিয়ায় হয়তো থাকবে না। জাফর উদ্দিনের কথায় রুকায়া বেগম বলল, কি কয়তাছোস? রাজিয়ার আবার কি হইছে? দুনিয়ায় থাকবো না মানে কি কস তুই? নুরেফা আক্তারও কৌতূহলী হয়ে বলল, এসব কি বলছো ভাই? রাজিয়ার কি হয়েছে? মিয়াজউদ্দিন ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে প্রশ্নের উত্তর শোনার অপেক্ষায়। জাফর উদ্দিন মনকে শান্ত করে বলল, রাজিয়ার ব্রেন টিউমার হয়েছে। এতদিন ধরে সব লুকিয়ে যাওয়াতে অসুস্থতা বেড়ে গেছে। আমি নিজেও জানতাম না, যদি না ডাক্তার আমাকে না বলতো। এসব বিষয়ে আমাদের বাচ্চারাও জানে না মা।
আমি কি করে এসব মেনে নিব বুঝতে পারছি না। আল্লাহ আমার সাথে কেন এমন হলো? আমরা মানুষ বড় বেঈমান ছোট তাই না? দেখো না, আল্লাহ আমাদের বাঁচার জন্য আলো, বাতাস, পানি, পুরো একটা পৃথিবী বানিয়ে দিয়েছে নিজের স্বার্থ ছাড়া। আর আমরা কিনা বিনা কারণে, না বুঝে আরো পাপ বাড়িয়ে নেই, কি আজব। একবার চিন্তা করে দেখেছেন, আমরা আমাদের রবকে কি দিতে পেরেছি? ঠিকমতো তো নামাজও কায়েম করতে পারি না, তাই না? সামনে দাঁড়িয়ে বেশ শান্ত কণ্ঠে কথাগুলো বলল প্রাপ্তি। নামাজ শেষে ঘরে ঢুকতেই এসব কথা তার কানে যায়, সে উত্তর দেয়। আরও বলল, ছোটম্মাকে হয়তো আল্লাহ বেশি ভালোবাসেন। এই জন্য তাকে দুনিয়ার মহামায়া থেকে নিতে চাইছেন। কষ্ট সবাইকে একদিন না একদিন পেতেই হবে। দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। মিয়াজউদ্দিন মেয়ের এমন কথা শুনে মেয়ের দিকে তাকিয়ে থাকে আর ভাবনায় ডুবে যায়, এই তো তার ছোট মেয়েটা ছিল, কখন যে এত গুণী বুদ্ধিমতী হয়ে উঠল। মিয়াজউদ্দিন একটু পর বলল, যার সম্পর্কে বলছো, তার সামনে বললে মনে হয় না কোনো ক্ষতি হবে। আয় মা, এখানে এসে বসো। প্রাপ্তি বাবার পাশে গিয়ে বসে। রাজিয়া আক্তার মুখের গম্ভীর ভাব দূর করে মুখে হাসি টেনে বলল, আমি যা বললাম, তার উত্তরের অপেক্ষায় থাকবো ভাবি। পাশ থেকে রুকায়া বেগম বলল, আমি যা কমু, তাই শুনতে হইব। এত প্রশ্ন করণের লাভ নাই। আমার দুই নাতনি ভালা, তাদের মধ্যে খারাপ কিছু নাই। তাই বলতেছি বিয়েটা হইব, আর ছোট বউ মা আর আমি বাইচা থাকলে এর আগেই হবই। প্রাপ্তি, তোর কি কথা? আশফাকরে কেমন লাগে? সে যেমন লাগুক, বিয়া হইবি হইব। প্রাপ্তি কিছুটা মনকে বুঝো দিয়ে, চিন্তা করে, বলল, আমার এখানে কোনো আপত্তি নেই। কিন্তু আশফাকের কথা ভাবা উচিত। ওর কাছে থেকে মতামত নেওয়া উচিত। ওর যদি কোথাও কেউ পছন্দ থাকে তাহলে? সকাল সকাল রান্নাঘরে নুরেফা আক্তার ও প্রাপ্তির সেই রাতের বিষয়ে কথা হচ্ছে। নুরেফা আক্তার মেয়েকে বলল, তুমি কি এই বিয়েতে সত্যি রাজি? প্রাপ্তি জবাবে বলল, সত্যি বলতে আমার এই বিয়েতে মন টানছে না। কিন্তু ছোটম্মার কথা শুনে রাজি হয়ে গেছি। সামনে যা হবে দেখা যাবে। আল্লাহ আমার নসিবে যা রাখছেন, তা আল্লাহর উপর ছেড়ে দিলাম। আমি জানি আমার সাথে খারাপ কিছুই হবে না, ইনশাআল্লাহ। আম্মা, তুমি কি ভাবছো এই বিয়ে নিয়ে? নুরেফা আক্তার বলল, আমার ইচ্ছা ছিল দুই মেয়েকে দূরে কোথাও বিয়ে দিতে। এতে সম্পর্ক সুন্দর থাকে। নিজের মধ্যে বিয়ে দিলে অনেক ঝামেলা হয় রে মা। আজ ভালো আছি, কাল হয়তো তাদের কাছে খারাপ হয়ে যাব। তোর বাবার তেমন আয় অবস্থা ভালো না। তোর ছোটব্বার দিক দিয়ে আবার ভালো। অবশ্য যেখানে তোমাদের দাদি মাথা ঢুকাইছে, সেখানে আমার কথা বলা মানায় না। তোমরা যা ভালো মনে করো। মাথা ঢুকাইছে মানে কি? শোন আম্মা, আশফাক ভাই আমার, সে কিন্তু প্রাপ্তি জিজির না। এসব কেন করলে? জি, তুই খুব খারাপ। খুব। পিউ সকাল হতে ইয়াসিফার মুখ থেকে শুনেছে তার জিজি আর আশফাক ইমাদের বিয়ে হবে এই কথাটি। তাই দৌড়ে মায়ের কাছে বিচার দিতে আসে। সেখানে নিজের মায়ের মুখে এমন কথা। এই কথাটা সত্যি? বলে আবার কান্না করতে করতে বাহিরে দৌড়ে চলে যায় পিউ। প্রাপ্তি পিছন থেকে অনেকবার ডাক দেয়। নুরেফা আক্তার তখনই বলেন, ওর বিষয়ে ভাবতে হবে না, ছোট বাচ্চা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। শীতের কুয়াশামাখা সকালে নুরান ও আশফাক রাস্তায় হাঁটতে এসেছে। এখনো দুই বন্ধুর মধ্যে তেমন কথা হয়নি। দুইজনের চোখেই অভিমান। অনেকক্ষণ পর নুরান বলল, আজ সকাল 10টায় আমি বাড়ি ফিরে যাব। ভালো থাকিস।
আশফাক বলল, দেখ ভাই, আমার কথা বলার অমন মানে ছিল না। রাগ করিস না দোস্ত। নুরান আশফাকের কলার চেপে ধরে যেই বলল, দেখ তুই। ঠিক তখনই পিউ দৌড়ে এসে বলল, আশফাক ভাই, আশফাক ভাই, ওরা তোমাকে বিয়ে দিয়ে দিবে গো। আশফাক বলল, কার বিয়ে? কিসের বিয়ে? কার সাথে? পিউর কথা শুনে নুরান আশফাকের শার্টের কলার ছিঁড়ে ফেলে আর বলে, পিউ, এদিকে আসো। পিউ চোখে পানি নিয়ে বলল, আশফাক ভাই, তুমি পালাইয়া যাও। মা, বাবা, চাচু, চাচি তোমার বিয়ে এইখানেই দিয়ে দিবে। আশফাক বলল, কার সাথে? তোর সাথে। পিউ বলল, ধুর ধুর, আমার সাথে হলে কি আর আমি কান্না করতাম? নেচে নেচে বউ সাজতাম আমি, বিয়ে তো হবে প্রাপ্তি জিজির সাথে। পাশ থেকেই নিজের হাত দিয়ে বুক খামচে ধরে নুরান বলল, এটা মিথ্যা কথা, তাই না বাচ্চা? পিউ বলল, আমি কি আপনার শালি নাকি যে ফাজলামি করব? যা শুনলাম তাই বলছি, ব্রয়লার মুরগি। কথা বুঝতে পারেন না বুঝি? এমন খবর শুনতে পেয়ে মাথা ফেটে গেল মনে হয় আশফাকের। কি করবে কিছুই বুঝতে পারছে না। করুণ দৃষ্টিতে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা নুরানের দিকে। সোজা নুরানের পায়ে পড়ে বলল, দয়া কর ভাই, এই বিপদ থেকে আমাকে বাঁচা। না হলে মিতু আমাকে ছেড়ে কথা বলবে না। আমি প্রাপ্তিকে বিয়ে করতে পারবো না, তুই জানিস, আর কেন পারবো না সেটাও জানিস। নুরানের প্রাপ্তির বিয়ের কথা শোনার পর থেকেই কোন এক কারণে মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু তা সে বুঝতে না দিয়ে বেশ ভাবসাব দেখিয়ে বলল, সাহায্য করতে পারি, এটা কোন ব্যাপার না। তবে তোকে আমার কথা মতো কাজ করতে হবে। মানবী তো? আশফাক স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আলহামদুলিল্লাহ, অবশ্যই। বল কি করতে হবে? নুরান তখন বলল, যখন হবে তখন বলবো। এখন তোর পরিবার যা করতে বলছে তাই মাথা নিচু করে মেনে নে। কোন কথা বলবি না? পিউ সবকিছু বলেই আবার দৌড়ে অন্যদিকে চলে গেল, তার আর খবর নেই। আশফাক আর নুরান রাস্তায় কথা বলতে বলতে বাড়ির দিকে ফিরল। বাড়িতে এসেই দেখল আসিফা সহ রুকায়া বেগম সবাই বারান্দায় বসে বেশ হাসাহাসি করছে। আশফাক বলল, তোমরা এত খুশি কেন? কি হয়েছে? রুকা বেগম বলল, কই গেছিলি তুই এই ছেমরার সাথে? আশফাক বলল, এই তো, একটু হাঁটতে গেছিলাম। আসিফা দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোরও বিয়ে হবে। আশফাক কিছু না বলেই উপরের ছাদের ঘরের দিকে চলে গেল। নুরান রুকায়া বেগমের পাশে রাখা মুড়ির বাটি থেকে মুঠোভর্তি মুড়ি মুখে দিয়ে বলল, ও কিছু না, বেচারা লজ্জা পেয়েছে বুঝলেন। সব ঠিক করে দিব ওর, লজ্জাও ভেঙ্গে যাবে। রুকায়া বেগম নুরানের হাত চেপে ধরে বলল, এই ছেমোরা, অন্য কোন বাটিতে মুড়ি খা। যা, এটা আমার বাটি। নুরান বলল, তো কি হয়েছে দাদি? খাওয়া যাবে না? রুকা বেগম বলল, আমি কারো এটো খাই না। আগের আমলের মানুষ বলে তার এমন অদ্ভুত আচরণ করাটা স্বাভাবিক। আর সেই কথা মনে হয় নুরানের কানে গেল না। সে মুড়ির বাটি তুলে নিয়ে উপরে উঠতে উঠতে বলল, ঠিক আছে, আর খেতে হবে না। দাদি, বাকিটা আমার তাহলে। রুকায়া বেগম ফের বলল, আহাম্মক বাটা ছেললেই। ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আছে আশফাক। তার পাশে মুড়ির বাটি রেখে দাঁড়ালো নুরান। দুজনের মুখে কোন কথা নেই। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর নুরানের ফোন বেজে উঠল, লেখা আছে,
ইয়াং দাদু ভিডিও কল দিয়েছেন তিনি। ফোন ধরেই সাদা পার্টি দাঁত বের করে বলল, এই বসো, কেমন আছো? আপনার জন্য বউ দেখেছি আমি, বেশ সুন্দর। রাজি তো? ওপাশ থেকে বয়স্ক লোকটা হেসে বলল, আমার জন্য না, তোর জন্য দাদু। যাই হোক, নিয়ে আয় মেয়ে, যেমনই হোক, আমার তাকে চাই। বলেই দুইজন হি হি করে হেসে উঠল। এমন আলাপ দেখে আশফাক বলল, তোর দাদু এই বয়সে বিয়ে করবে? নুরান চোখ টিপে বলল, কেন? তোর কি মনে হয় আমার দাদুর বয়স বেশি হয়ে গেছে, আর বাঁচবে না? এখনো 4টা বউ দেখে যাবে বুঝলি। আশফাক বলল, আর সেই বউগুলো কারা? নুরান কথা ঘুরিয়ে নিয়ে বলল, এসব বাদ দে, তোর বিয়ের অনেক কিছু বাকি। যা কিনবি সব আমার মাপে ঠিক হবে, তুই পড়ার পর যেন আমিও পড়ে নিতে পারি। কি বলিস, বিয়েটা তো আমারও হতে পারে। বাড়িতে ছোট করে বিয়ের আয়োজন চলছে। এলাকায় প্রতিটা বাড়িতে খবর দেওয়া হয়েছে। মিয়াজউদ্দিন আর জাফর উদ্দিন মিলে টুকিটাকি বাজার করে এনেছে। রাজিয়া আক্তারকে কেউ কেউ কটু কথা বলছে, গ্রামের লোক বলে কথা, একটা কথা 4টা করা স্বভাব তাদের। একজন তো বলল, ওমা রাজিয়া, তোমার এমন সুন্দর পোলারে এত কালা মাইয়ার সাথে বিয়ে দিবা? তাবিজ করল নাকি ছেমরি তোমাগরে? রাজিয়া আক্তার মুখে মুখে তর্কে জড়িয়ে পড়ে। আবার কাউকে হাসতে হাসতে উত্তর দেয়, প্রাপ্তি আমাদের বাড়ির মেয়ে। বাড়ির মেয়েকে বউ করতে তাবিজের দরকার হয় না। মেয়ে মানুষের রূপে 9 গুণে বিচার করা দরকার ভাবি। অনেক মেয়ে মানুষের অনেক কথা, কেউ কানাকানি করছে, কেউ ফুসফুস করছে। প্রাপ্তি তো তখন রাজিয়া আক্তারকে ঘরে ডেকে বলল, ছোট মা, এখনো সময় আছে। পিছনে ফিরে গিয়ে তোমার ছেলের জন্য একটা সুন্দর মেয়ে আনতে পারো। আমার জন্য হয়তো তোমার ছেলেটাকে সারা জীবন লোকের হাসি মশকরা সহ্য করতে হবে। এমন রূপহীন মেয়ে নিয়ে সে কখনো সুখী হতে পারবে না। রাজিয়া আক্তার নরম গলায় বললেন, রূপ তো লাগে না রে মা, আমার গুণী মেয়েটাই চাই। এসব নিয়ে ভাবিস না, তুই আমার মেয়ে, লোক যা বলে বলতে দে। প্রাপ্তি আবার জিজ্ঞাসা করল, আশফাকের থেকে শুনেছেন? সে কি এই বিয়েতে রাজি? রাজিয়া আক্তার হালকা হেসে বলল, সে আমার ছেলে। আমাদের পছন্দ মানেই তার পছন্দ, বুঝলি? বিয়ের আয়োজনে বেশ কিছুদিন কেটে গেল। প্রাপ্তির হাতে মেহেদিও দেওয়া হয়ে গেছে। এসব পাকনামি কিন্তু আবার আশিফা করছে। ওইদিকে পিউ প্রাপ্তির উপর ভীষণ লেগে আছে। সে পণ করেছে আর সে তার বোনের সাথে কথা বলবে না। তার বোন যে তার কাছ থেকে তার প্রিয় আশফাক ভাইকে কেড়ে নিল, তার সাথে সে কখনো কথা বলবে না। বাড়িতে সবাই খুব খুশি। ছোট করে হলেও বিয়ের আয়োজন করা হয়েছে। রাজিয়া আক্তার ও জাফর উদ্দিনের খুব চিন্তা, এরপরে তো ছোট মেয়ে আসিফাকেও বিদায় করতে হবে। বিয়ে করে শহরে নিয়ে যাবে, এখানে রাখবে না প্রাপ্তিকে, তা বলেছে বড় ভাই মিয়াজ উদ্দিনের কাছে জাফর উদ্দিন। নুরেফা আক্তারের মন আজকাল খুব ফুরফুরে হয়ে থাকে। বড় মেয়েটির বিয়ে হবে হয়তো, তাই দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। প্রাপ্তি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে ছাদে চলে যায় হাওয়া খেতে। এটাই হয়তো শেষ দিন এই বাড়িতে, আর হয়তো এই পুরো বাড়িতে দৌড়ে বেড়ানো, মায়ের রাগী কণ্ঠের কথা, ছোট বোনের খুনসুটি, দাদিকে পান সাজিয়ে দেওয়া, কিছুই হবে না। সূর্যোদয় এখনো হয়নি, ভালো করে দেখাও যায় না কিছু। এখনো আবছা অন্ধকার হয়ে আছে চারিদিকে। ছাদের ঘরের দরজা খোলার আওয়াজ ভেসে আসলো প্রাপ্তির কানে।
প্রাপ্তি পিছন ফিরতেই কেউ বলল, শুনুন জিনভূত, আমি মানুষটা কিন্তু এতটা খারাপ না যতটা আপনি আমাকে ভাবেন। নুরানের কথায় প্রাপ্তি বলল, ভালো না খারাপ তা জেনে আমার কি লাভ? নুরান প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, ঠিক তো, আপনার কি লাভ? আচ্ছা, আমরা কি কখনো বন্ধু হতে পারি না? প্রাপ্তি তার জবাবে বলল, ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না। না, আমি পারব। আর আপনি হঠাৎ এমন কথা বলছেন কেন? নুরান নরম কণ্ঠে বলল, কারণ সেদিন আজও মনে পড়ে আমার, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম। তোমার ওই মায়াময় চোখে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি। আজও খুঁজে পাই না আমি তাকে। ভালোবাসি বলার আগে সব বদলে গেল। বলা আর হয়ে উঠল না। বলার সময়টাই যেন হারিয়ে গেল। হয়তো আর কিছু হবে না, তাই না? বন্ধুর হাতটা বাড়িয়ে দিলাম, সেটা না করে দিলে? প্রাপ্তি বলল, আপনি থেকে তুমি শব্দে আসতে যাবেন না। যেখানে ছিলেন ওইখানেই আটকে যান। প্রেম ভালোবাসা আমার জন্য না। সব বুঝতে পারলাম, বলে নুরান প্রাপ্তির পাশে দাঁড়িয়ে পড়ল। সকালে সূর্যোদয় হতে না হতে আকাশ যেন কালো আবছা রং ধারণ করল। হয়তো বৃষ্টি নামবে। যা বলা তাই হলো, বৃষ্টি নামল টুপটাপ। নুরান বলল, ঘরে ফিরে যান, তাহলে ভিজে যাবেন। বৃষ্টি তো এলো। প্রাপ্তি আকাশের দিকে তাকিয়ে আছে, কোনো কথা নেই। হয়তো নিজের মনের মধ্যে অনেক কথা বুনছে সে। বৃষ্টিতে দুজনই ভিজে গেল। সকাল সকাল এমন বৃষ্টির আশা করেনি কেউই। এমন হঠাৎ করে নতুন কিছু কেউ কল্পনাও করে না। নিচে থেকে আসিফার গলা শোনা গেল, প্রাপ্তি আপু। এই আপু, তুমি কয় জলদি আসো, সব ভিজে গেল। প্রাপ্তি চোখ মেলে নিচে নেমে গেল। নুরান এক দৃষ্টিতে তার চলে যাওয়া দেখল। অনেক কিছু বলার ছিল যেন তার, কিন্তু বলা হয়ে উঠল না। আহাম্মক, উঠো, পালা। আশফাক ঘুম থেকে লাফিয়ে উঠে বলল, বিশ্বাস করো মিতু, আমি এই বিয়ে ইচ্ছা করে করিনি। আমার বাবা মা জোর করে বিয়ে দিয়েছে। কিন্তু সতীন হিসেবে প্রাপ্তি কিন্তু খারাপ না, জান। নুরান কানের নিচে ধাপ্পা দিয়ে বলল, ওরে গাধা, বিয়ে হয়নি তোদের এখনো? আশফাক নুরানের হাতে থাপ্পড় খেয়ে হুঁশে ফিরে এসে বলল, আল্লাহ তুমি মহান। বিয়ে হয়নি? আমার মিতু আর সতীনের মুখ দেখবে না। দোস্ত, সকাল হয়ে গেছে? নুরান বলল, হ্যাঁ। আশফাক নুরানের জামার দিকে তাকিয়ে বলল, সাত সকালে গোসল করলি কেন? কার সাথে কি আকাম কুকাম করলি? নুরান আবার দিল এক থাপ্পড়। গোসল করলে ভেজা কাপড় পরে ঘরে আসতাম ছাগল। আশফাক চোখ ডলতে ডলতে বলল, তাহলে? তোর হবু বউয়ের সাথে বৃষ্টি বিলাস করলাম একটু। শয়তানের হাসি হেসে কথাটা বলল নুরান। এই কথা শুনে আশফাক জোরে জোরে হা 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 করে হেসে বলল, এটা আমি বিশ্বাস করি না। আমি প্রাপ্তিকে ভালো করে চিনি। বোকা কাকে বানাস তুই? হয়েছে হয়েছে, তোকে বোকা হতে হবে না। সকাল হয়েছে। কি বলছি মনে আছে তো? জলদি যা, নয়তো এই বিয়ে থেকে কেউ বাঁচাতে পারবে না তোকে। বাপের জন্মে কোনোদিন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি। আজ তোর জন্য আমার আদরের ঘুম নষ্ট করলাম। সরে যা। আশফাক জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, এই রে, সকাল হয়ে গেছে। আমি চলে গেলাম।
তোকে খুব মনে পড়বে। এখান থেকে গিয়ে মিতুকে সোজা বিয়ে করব। দোয়া করবি আমাদের জন্য। আমি তোকে ফোন করে সব বলবো। তুই এখানে কি হচ্ছে সাহেব, সমাচার সব খবর দিবি। আর ঢাকা গিয়ে আমার সঙ্গে আগে দেখা করবি। চললাম। আচ্ছা, বাড়ির ভিতর দিয়ে যাব না ছাদ টপকে? নুরান রেগে গিয়ে বলল, আমার মাথায় দিয়ে যা। সাদামাটা বউ সেজে বসে আছে প্রাপ্তি। আশিফা বলছিল ঠোঁটে লাল লিপস্টিক দিতে, কিন্তু প্রাপ্তি মানা করে দিয়েছে। সে চায় না তার মুখের উপর কোনো মুখোশ পড়ুক। সে যেমন, তাকে যেন তার জীবনসঙ্গী সেই মতো করেই মেনে নেয় যেন। সব সাজগোজের দরকার নেই। সকাল গড়িয়ে দুপুর। কাজী সাহেব এসে বসে আছেন। রাজিয়া আক্তার অনেকবার নুরানকে জিজ্ঞেস করছেন, আশফাক কোথায়? এর উত্তরে নুরান শুধু বলছে, আমি জানি না আন্টি, সে কোথায়। জাফর উদ্দিন ও রাজিয়া আক্তার বহুবার আশফাকের ফোনে কল করেছেন, কিন্তু ফোন বন্ধ। বেশ চিন্তায় পড়ে যান জাফর উদ্দিন। বাড়ি ভর্তি এলাকার লোকজন বিয়ে দেখতে এসেছে। রাজিয়া আক্তার মাথায় হাত দিয়ে একপাশে বসে আছেন। তীব্র ব্যথা অনুভব করছেন। রাজিয়া আক্তার ও জাফর উদ্দিন বেশ চিন্তায় পড়ে গেল। আশফাকের কোনো খবর নেই। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, বেশ কবার ফোন করা হয়েছে, কিন্তু তার কোনো খোঁজখবর নেই। ওই দিকে বাড়ি ভর্তি লোকজন, এলাকার লোকেরা নানা রকম কথা বলছে। জাফর উদ্দিন রাজিয়া আক্তারকে বলল, আমরা হয়তো আমাদের ছেলেটাকে মানুষ করতে পারলাম না। রাজিয়া, এইভাবে সবার সামনে মাথা নিচু করিয়ে দেবে জানলে হয়তো এত আশা করতাম না আমরা। রাজিয়া আক্তার বলল, সব দোষ তো আমার। আমি ভাই ভাবির কাছ থেকে প্রাপ্তির হাতটা যদি না চাইতাম। আগে জেনে নেওয়া উচিত ছিল যে আমাদের ছেলে কাউকে চায় কিনা, কাউকে ভালোবাসে কিনা। শুধু আমার ভুলের জন্য ভাই আর ভাবির কাছে হয়তো তোমার মাথা কাটা গেল। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি কেন ক্ষমা চাইছো, রাজিয়া? এখানে তোমার ভুল নেই। আমি তোমায় দোষী মনে করি না। তবে আমার ভাইকে আমি কি জবাব দেব? তার সম্মান ডুবাতে আমি পারবো না আমার ছেলের জন্য। অনেক কষ্টে মানুষ করেছে ভাই আমাকে। বাবা মা রা যাওয়ার পর থেকেই ভাই নিজে দায়িত্ব নিয়েছিল আমাদের। নিজে পড়াশোনা না করে আমাকে পড়াশোনা করিয়ে শহরে চাকরি করিয়েছেন তিনি। তার প্রতিদান স্বরূপ অপমান দিতে হবে আমায়। আমি এই কাজ করতে পারবো না, বলল জাফর উদ্দিন। রাজিয়া আক্তার বলল, একটা কথা বলি তোমায়, করবে? জাফর উদ্দিন বলল, কি কথা? রাজিয়া আক্তার বলল, আমার ছেলের এই কর্মকাণ্ডে আমি লজ্জিত জাফর, কিন্তু এর সাজা প্রাপ্তি পাবে না। জাফর উদ্দিন ভ্রু কুঁচকে বলল, কি বলতে চাও তুমি? নুরান খুব ভালো ছেলে। যদি তার সাথে প্রাপ্তিকে বিয়ে দেওয়া যায়? রাজিয়া আক্তারের কথায় জাফর উদ্দিন অবাক হয়ে বলল, এটা কি করে সম্ভব? এই ছেলের পরিবারকে না জানিয়ে? তারও যদি অন্য কাউকে পছন্দ হয়ে থাকে, তখন কি করবে? রাজিয়া আক্তার বলল, আগে বলে তো দেখো ছেলেটা কি বলে। আমরা তো জানি নুরান কেমন, ছোটবেলা থেকেই মাহারা ছেলে, সবার সাথে মিশুক প্রকৃতির। দেখো একবার। রাজিয়া আক্তারের কথায় জাফর উদ্দিন দীর্ঘশ্বাস ফেলল। বাইরে অনেক লোকজন এসেছে, নানা ধরনের কথা বলছে। বউ সেজে বসে আছে প্রাপ্তি, মাথা নিচু করে চোখের পানি ফেলছে সে। এমনটা তার সাথে কেন হয় বারবার? আক্ষেপ আর অপূর্ণতার মাঝে পড়তে হয় তাকে।
সে কেন বাকি সবার মতো অপূর্ণতা প্রাপ্তি পেল না? তার আগে পিছে কেন এত অর্ধেক হয়ে থাকে? কাউকে কোনো উত্তর দেওয়ার মতো শক্তি তার নেই, থাকবেই বা কেন? মেয়েটা ছোট থেকেই ভয় আর লাজুক স্বভাবের হয়ে এসেছে। কিছু কিছু মানুষ তো বলছে, এ মেয়ে মুখপুরী, অলক্ষণে, বিয়ে না হতেই বর পালিয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! রুকায়া বেগম ঝাঁঝালো কণ্ঠে সবাইকে ঝাড়ি দিল আর বলল, সব কয়টা ছয়রা যাও বলছি, সে এই বাড়ির মাইয়া। তার চিন্তা তোগোর মতো বেডি মানুষ গো করতে হইব না। ভাইগা যাও। আমাগো মাইয়া, আমরা দেখমু তারে। তোমরা কে অলক্ষী কয়ার যাও? কয়তাছি, যাও। রুকায়া বেগমের রাগ দেখে কিছু লোক মুখে কাপড় দিয়ে ফিসফিসিয়ে চলে গেল। কিছু বলতে গিয়েও বলল না তারা। নুরেফা আক্তার যেন নিমিষেই মেয়ের কান্নামাখা চোখ দেখে ভেঙে পড়েছে। এমনটা আশা করেনি সে। ওদিকে পিউ মুখে বিশাল হাসি। তার আশফাক ভাই পালিয়ে গেছে, হয়তো এবার এসে তাকে বিয়ে করবে। বাচ্চা পিউ জানে না যে তার আশফাক ভাই পালিয়ে গিয়ে নিজের জন্য জীবন সঙ্গিনী খুঁজে নিয়েছে। মিয়াজউদ্দিন আদরের মেয়েটার আজ এই অবস্থা দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। ভাবতেই পারেনি তারা আপন ভাস্তা তার সম্মান নিয়ে খেলা করবে। একটু পর জাফর উদ্দিন বড় ভাই মিয়াজউদ্দিনকে ডেকে বলল, ভাই, একটু আসবে? তোমার সাথে আমার কথা আছে। পাশে দাঁড়িয়ে থাকা নুরানকে বলল, এই, তুমি এসো, কথা আছে। নুরান এত কিছু হয়ে যাওয়ার পরেও মুখের অভিব্যক্তি খুব পরিবর্তন হয়নি। সে কথা মতো জাফর ও মিয়াজউদ্দিনের সাথে ঘরে প্রবেশ করল। বেশ কিছু সময় পর তারা ঘর থেকে বেরিয়ে এলো, মনে হলো কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে এসেছে তারা। নূরের মুখে হাসি ফোনানো যেন। মিয়াজউদ্দিন নুরেফা আক্তারের উদ্দেশ্যে বলল, সময় হাতে কম। নুরেফা, জলদি করে বিয়ের জন্য সব তৈরি করো। কাজী সাহেব কোথায়, তাকে যেতে বারণ করো। বিয়ে হবে। নুরেফা আক্তার, আসিফা ও রুকায়া বেগম সবাই অবাক হয়ে গেল। রুকায়া বেগম বলল, কার লগে হইব বিয়া? মিয়াজউদ্দিন বলল, নুরান মেহমেদের সাথে। ছেলেটা ভালো। মা, প্রাপ্তিকে সুখে রাখবে। আমি তার সম্পর্কে খোঁজখবর নিয়েছি। তার পরিবারের সাথে ফোনে কথা বলছে তোমার ছেলে। এতে তাদের কোনো আপত্তি নেই। নুরানের দাদু কারিম মেহমেদের সাথে আমি নিজেই কথা বলেছি। পাশ থেকে ছোট ভাই জাফর উদ্দিন বলল, মা, নুরান অনেক ভালো ছেলে। ছোট থেকে দেখে আসছি তাকে। মা নেই দুনিয়ায়, তার দাদু আর বাবার কাছে বড় হয়েছে। যদিও এখন সে কিছু করে না, তবে বাবার নিজস্ব বিজনেস আছে। এই মুহূর্তে এর থেকে ভালো পাত্র আর পাওয়া যাবে না। নুরান এই বিয়েতে রাজি। রুকায়া বেগম নুরানের মুখের দিকে তাকিয়ে বলল, শুরুতে ভাবছিলাম এই ছেমরার মধ্যে ঘাপলা আছে। সে যাই হোক, আমি অত কিছু বুঝি না বাপু। আমার নাতনিরে কষ্ট দিলে, কপালে বহুত কষ্ট আছে তোর। বুঝলি বেডা? সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাজী সাহেবকে ডেকে দুইজনকে পাশাপাশি বসিয়ে দেওয়া হলো। কাজী সাহেব তাদের বিয়ে পড়ালেন। কিন্তু নুরেফা আক্তার এখনো দুশ্চিন্তায় ভুগছেন। রাজিয়া আক্তার নুরেফা আক্তারের চোখের দিকে তাকিয়েও কথা বলতে পারছে না। প্রাপ্তিও কিছু বলতে গিয়ে আর বলতে পারল না। মুখ বন্ধ করে বিয়ে করে নিতে হলো তাকে, এখানে তার বাবার সম্মান জড়িয়ে আছে। এলাকায় মুখ দেখাতে পারবেন না তার বাবা। নুরান পাশে বসে কানে কানে ফিসফিস করে বলল, এই যে জিনুবুদ, অবশেষে আমার বধূ হলে। সমাপ্ত।